আসসালামু আলাইকুম সবাইকে। ইসাক স্যারের অনুশীলনী সলভে স্বাগতম। আমরা ইসাক স্যারের দ্বিতীয় পত্র নিয়ে শুরু করতেছি। হ্যাঁ, দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায় আজকে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, চলো। আচ্ছা, শুরু থেকে শুরু করি। একটি স্থির বিন্দু পদ্ধতিতে একটি স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় কোন স্কেলে? এটা কেলভিন স্কেল ব্যবহার হয়। আমরা মেইনলি, কারণ কেলভিন যেহেতু আদর্শ স্কেল, সো ওইটার আমরা হিসাব করি যখন একটা স্থির বিন্দু দিয়ে আমরা কেলভিন হিসাবটা করতে পারি। বাট সেলসিয়াস ফারেনহাইট করতে গেলে তখন আমাদেরকে দুইটা স্থির বিন্দু নিতে হয়। তো একটা স্থির বিন্দু দিয়ে যদি করতে হয় তাহলে আমাদেরকে কেলভিন নিতে হবে। ঠিক আছে। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার, এটা কেন করা হয় যাই বলতো, কারণ কেলভিন স্কেলে একমাত্র আমরা তাপমাত্রাকে সমানুপাতিক ধরতে পারি। যে কোন একটা ধর্ম যদি লিনিয়ারলি যায়, লিনিয়ারলি তো সবসময় যাবে, ধরো যদি কোনো একটা ধর্ম যায়। এখন কেলভিন স্কেলটা একমাত্র জিরো থেকে শুরু হয়, লিনিয়ারলি যায়। আর সেলসিয়াস ফারেনহাইট কিন্তু জিরো থেকে শুরু হয় না, কারণ সেলসিয়াস ফারেনহাইট নেগেটিভ ভ্যালু আছে। কেলভিনের কি বলো নেগেটিভ ভ্যালু এক্সিস্ট করে? করে না। দ্যাট ইজ ওয়াই একটি স্থির বিন্দু বললে যেহেতু লিনিয়ারলি যাব, নেগেটিভে যাব না, তাই সমানুপাতিক সব ক্ষেত্রে খাটবে সেটা কেলভিন। আর দুইটি স্থির বিন্দু হলে যে কোনোটাই হতে পারে। তখন অনেকগুলা স্কেল আমরা আবিষ্কার করতে পারবো, নিজের নামেও একটা স্কেল আবিষ্কার করা সম্ভব। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার ইউজ করা হয়েছে? শূন্যতম সূত্র দিয়ে, তাই না? শূন্যতম সূত্রটা কি? শূন্যতম সূত্র হচ্ছে আরেকটা ওর নাম হচ্ছে ফাউলারের সূত্র, তাই না? ফাউলারস ল অফ থার্মোডাইনামিক্স। এই সূত্রটা কি ছিল? যে সাম্যাবস্থায় থাকে, তাই না? যখন তোমার বডির সাথে থার্মোমিটারটা সাম্যাবস্থায় চলে আসে তখন তুমি তোমার বডির টেম্পারেচারটা আসলে মাপতে পারতেছো। তাহলে থার্মোমিটার কোন সূত্রকে কাজে লাগাই তৈরি করা হয়েছে? শূন্যতম সূত্র। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পার্ট পাওয়া যায়, এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। এই ভ্যালুগুলো কিছু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তুমি চাইলে বের করতে পারো সূত্র দিয়ে। ফারেনহাইট কি? F-32/9, আর ওদিকে হচ্ছে কে বাই কত? 5, K-273। এখন এই ভ্যালুতে ধরো এফ যা, এই কেও তা, এক্স ধরে নিলাম। এখান থেকে তুমি এখন বের করতে পারো, যেটা তুমি বের করতে পারবা না এক্সাম হলে। সো তোমাকে এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আর -40 ডিগ্রি সেলসিয়াসে সেখানে তো সেলসিয়াস আর ফারেনহাইট সেম হয়, ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট সেম হয় -40-তে। এটাতে ফারেনহাইট আর কেলভিন, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন। দেখবা কেলভিনে কিন্তু কোনো ডিগ্রি নাই, ফারেনহাইট সেলসিয়াসে ডিগ্রি আছে। সেগুলো কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? থার্মোডাইনামিক তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। থার্মোডাইনামিক তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। ওকে, তাহলে এইটা সেলসিয়াসে আছে, কেলভিনে নিতে গেলে 273 দিয়ে যোগ দিতে হবে, 273 এর সাথে যোগ দিতে হবে, রাইট? তাহলে 501, 85, 273। এখন অনেক সময় হয়টা কি, যে আমরা 273.15 দিয়ে যোগ দিই, যেটাই অ্যাকচুয়াল মোর অ্যাকুরেট, কিন্তু এই জায়গায় কেন জানি 273 দিয়ে যোগ দিয়ে অ্যান্সারটা করছে, ঠিক আছে? তো যেটা আসবে ওইটাই। ধরো কত? 477, 774.85। দেখো 15 তুমি যদি 0.15 যদি যোগ দিতা তাহলে এখানে 775 তুমি উত্তর পাইতা। 775 আসছে অপশনে, কিন্তু 775 আসলে উত্তরটা নেয় নাই, নিচে হচ্ছে 774.85। ঠিক আছে, কিছু বলার নেই, তাই না? তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের মধ্যে কোন রাশিটা একই হবে? তাপমাত্রা। তাপীয় সাম্যাবস্থায় থাকে কখন? তাপমাত্রা যখন একই হয়ে যায় তখন তাপ শক্তি আর আদান প্রদান করে না, সো তাপীয় সাম্যাবস্থায় থাকে সেটা। এখন তাপমাত্রা যদি সেম হয় তাহলে অন্তস্থ শক্তি কিন্তু সেম, রাইট? তাপমাত্রা কিন্তু ডিরেক্টলি অন্তস্থ শক্তির সাথে রিলেটেড। অন্তস্থ শক্তিটা কি আসলে বলো তো? ইউ না? অন্তস্থ শক্তি তো আমরা পরিমাপ করতে পারি না, অন্তস্থ শক্তির পরিবর্তনটা পরিমাপ করতে পারি। তো পরিবর্তনটা হচ্ছে কি? এন আর ডি পি, আগে একটা 3/2 আছে, বা F/2, যেটাই হোক, 3/2 এন আর ডিটি। তো ডিরেক্টলি টি এর সাথে রিলেটেড হচ্ছে আমাদের ডিইউ বা অন্তস্থ শক্তি। তাহলে তাপমাত্রা যদি একই হয় তাহলে অন্তস্থ শক্তিও তো একই থাকবে, রাইট? তাহলে আসলে টেকনিক্যালি খ আর গ দুটাই হয়। বাট যেহেতু আমি যদি সিম্পলি চিন্তা করতে চাই তাহলে তাপের সাম্যাবস্থা মানে তাপমাত্রাটা সেম থাকবে, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা হচ্ছে তাপ ও কাজ। কারণ প্রথম সূত্রটা কি বলতো? আমাদের জুলের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক এইচ, তাই না? যে যতটুকু তাপ দিব ততটুকু সে কাজ পাবো, কিন্তু
এখানে একটা জুলস কনস্ট্যান্ট আসে বা জুলের সাম্যাঙ্ক ধ্রুবক আসে, সেটা হচ্ছে জে এইচ। এই জেটা হচ্ছে কি জাস্ট কিছুই না, ক্যালোরি থেকে জুলে নিয়ে যাওয়ার যে কনভার্টার সেটা হচ্ছে জুল পার ক্যালোরি। এই 4.2 জুল পার ক্যালোরি এইভাবে মনে রাখলে সুবিধা। কেননা তুমি তাহলে কনফিউজড হবে না কখনো। এই ক্যালোরি থেকে জুলে নিতে গেলে এই 4.2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে ক্যালোরি ক্যালোরি কাটা, আমি আলটিমেটলি জুলে পাবো অপশনটা। এক্ষেত্রে বোঝা যাইতেছে যে এই এইচটা আসলে ক্যালোরিতে, এটা হচ্ছে জুলে, ঠিক আছে, আর এটা হচ্ছে জুল পার ক্যালোরি, জাস্ট এককটা কনভার্ট করার জন্য। বাট এটা আসলে অবসোলিউট হয়ে গেছে। অ্যাকচুয়াল মোর অ্যাকুরেট কোনটা, সেটা হচ্ছে ডিকিউ ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? যে সম্পূর্ণটাই আসলে কাজে পরিণত করে না, কিছু ক্ষেত্রে করে। মোস্ট অফ দ্য টাইম সে নিজের একটা অন্তস্থ শক্তি বৃদ্ধি করে, তারপরে বাকি অংশটা কাজে রূপান্তর করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লসিয়াসের রূপ, এটা হচ্ছে ক্লসিয়াস দিছে, এন্ড এটাই হচ্ছে মোর অ্যাকুরেট। যেটাই হোক, আলটিমেটলি সম্পর্কটা স্থাপন করছে কার সাথে? কাজ, তাপ, ঠিক আছে? কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করে অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। ওই তো কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখালাম ওইটা। তাহলে কি হচ্ছে ডিকিউ ডিইউ ডিডব্লিউ। ওকে, 800 জুল তাপ শক্তি শোষণ করছে। শোষণ, এখানে কিছু টার্মগুলো বলি। তাপ শক্তি যদি নিজে শোষণ করে তাহলে পজিটিভ, ঠিক আছে? তাপ শক্তি ছেড়ে দিল নেগেটিভ। ওকে, কাজ নিজে করলাম, মানে গ্যাসের ক্ষেত্রে কাজ যদি নিজে করি, মানে গ্যাসটা যদি নিজে কাজ করে তাহলে সেটা পজিটিভ, নিজের কাজ তো পজিটিভ। যদি গ্যাসের উপরে কাজ করা হয় তাহলে সেটা নেগেটিভ। আর নিজে কাজ করা মানে কি? গ্যাসের যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে গ্যাসের নিজের কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাসের পজিটিভ কাজ। আবার গ্যাসের যদি আয়তন কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা গ্যাসের ক্ষেত্রে নেগেটিভ কাজ, ঠিক আছে? আর অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় পজিটিভ, যদি তাপমাত্রা হ্রাস পায় বা অন্তস্থ শক্তি হ্রাস পায় তাহলে সেটা নেগেটিভ। এখন কি বলতেছে? অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে সেটাও পজিটিভ। তাহলে আমি এখানে লিখতে পারতেছি ডিইউ হচ্ছে আমার, এটা ডিইউ, এটা ডিকিউ, যেটা কিনা পজিটিভ, কারণ সে শোষণ করছে, তাপ ছেড়ে দিলে নেগেটিভ হতো। অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, এটা ডিইউ, এন্ড এটাও পজিটিভ। আমাকে কৃতকাজের পরিমাণ, এখন সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃতকাজ, মিনিং সিস্টেমের যে কৃতকাজটা, তাহলে এটাও পজিটিভ। তাহলে আমার ডিডব্লিউ কি পজিটিভ, এটাও পজিটিভ, তাই না? যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করতো তাহলে সেটা নেগেটিভ। ওকে, এখানে আসতেছে এটা 800, এটা ডিইউ, আর ডিডব্লিউটা কত? ও, ডিডব্লিউ তো বের করতে বলছে, তাহলে এটা 500, এটা 500, রাইট? আর এটা কত? 300 হচ্ছে, এটা হচ্ছে 300। ওকে, কত? 7 নম্বর না? উত্তরগুলো মিলাইতে মিলাইতে যাবো, ঠিক আছে? কারণ কোনটাতে আবার অনুশীলনীতে ভুল থাকে এই জিনিসগুলো আসলে বলে দিতে হয়, যাতে তোমাদের কাজটা সুবিধা হয় আর কি। নিচের কোনগুলো তাপগতীয় চলক? তাপগতীয় চলক হচ্ছে পিভিটি। এর সাথে তুমি এন্ট্রপিটাকে নিতে পারো, যেহেতু রুদ্ধতাপেও একটা প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া, সেখানে এন্ট্রপিটা স্থির থাকে, সো তুমি এন্ট্রপিটাকে নিবা। ওকে, পিভিটিএস। যদি 2 ক্যালোরি, মানে এইগুলা কোনোভাবেই আসলে তাপগতীয় চলক না, ঠিক আছে? এগুলো না, এন্ট্রপি একটা তাপগতীয় চলক হিসেবে কাউন্ট করা যেতে পারে যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়। ওকে, এটা হচ্ছে জুলের ওই সূত্রটা দিয়ে, জুলের সাম্যাঙ্ক দিয়ে। তাহলে 2 ক্যালোরিকে আমি জুলের সাম্যাঙ্ক দিয়ে গুণ দিয়ে দিব, যেটা কিনা 4.2 জুল পার ক্যালোরি। এই যে 2 ক্যালোরি গুণ 4.2 জুল পার ক্যালোরি, এই যে ক্যালোরি আর এই ক্যালোরি কেটে গেল, তাহলে কত হচ্ছে? 8.4 জুল, রাইট? এবার নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তাপ, তাপ শক্তি সহজে রূপান্তরিত হতে চায় না, অনেকটা ওয়েস্ট হয়, তারপরে আমরা এটাকে কাজে রূপান্তর করতে পারি, তাই না? এই কারণে দেখবা কর্মদক্ষতাগুলো 30%-এর উপরে হচ্ছেই না, মেনলি বেশিরভাগ ক্ষেত্রে 33, 34 এরকম আসে, তাই না? তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? শক্তির। কারণ তাপ শক্তি কিছুটা অন্তত শক্তিকে বাড়ায়, তারপর সেটা কাজে রূপান্তর করে, কাজও তো একটা শক্তি, তো শক্তির সংরক্ষণশীলতা নির্দেশ করে। 500 মিটার উঁচু জলপ্রপাতের উপর থেকে, ঠিক আছে, দেখো 500 মিটার উঁচু, এটা আমাদের এইচ দেওয়া আছে, তাহলে mgh এই শক্তিটা দিয়ে তার কি তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে, রাইট? ms ডেল থিটা, সূত্রটা হচ্ছে এটা, ms ডেল থিটা, তাপমাত্রা যে পরিবর্তনে যে এই শক্তিটা, এটা আমরা 19 থেকে জেনে আসছি মনে হয়। তো এখানে কাটা, আমার চাইছে কি তাপমাত্রার পার্থক্য, মানে ডেল থিটা আমাকে বের করতে হবে। তাহলে ডেল থিটা ইকুয়ালস টু এই gh ভাগ s, জি এর ভ্যালু দেওয়া 10,
10 গুণ এইচ, ও এইচ হচ্ছে 500 আর এস হচ্ছে 4200। এস এর 3টা ভ্যালু মনে রাখতে হবে, ঠিক আছে? গলন, বাষ্পীভবন, হুম, এগুলো মনে রাখতে হবে। ও না, এস এর 3টা ভ্যালু না, মানে ওই তো, হ্যাঁ, এস এরও ভ্যালু মনে রাখতে হবে, আবার হচ্ছে আপেক্ষিক তাপের ভ্যালু মনে রাখতে হবে, এল এফ, এল ভি, এগুলো মনে রাখতে হবে। ওকে, তো হচ্ছে এটা কত আসতেছে? 50/42। আচ্ছা, 50/42 মানে ওয়ানের একটু বেশি হবে না? ওয়ানের একটু বেশি, দেখো তো, এই একটাই আছে না অপশনে, ওয়ানের একটু বেশি একটাই আছে না? তাহলে শোষিত তাপ, পরের কোশ্চেন, শোষিত তাপ 700 জুল এবং সম্পাদিত কাজ 200 জুল। ওকে, শোষিত তাপ মানে জিনিসটা হচ্ছে পজিটিভ, শোষিত তাপ মানে এটা পজিটিভ ভ্যালু, সম্পাদিত কাজ মানে এটাও পজিটিভ। অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে? দেখো তো, তাপ নিচে 700, কাজ করছে মাত্র 200, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়াইছে কত? 500, বাকিটা সে বাড়াই দিছে নিজের অভ্যন্তরীণ শক্তি। এখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে ওই তো তাপমাত্রার উপর, ওই যে কিছুক্ষণ আগে যে সূত্র দেখালাম না, ডি হচ্ছে F/2 nRDT, শুধুমাত্র টি এর উপরে নির্ভর করে। একটি জলপ্রপাত, এখানে অপশনগুলো দেখো খুব ক্লোজ ক্লোজ, তো এই জিনিসটা তুমি পারবা না, একই জিনিস, এটা পারবা না। ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন 20 লিটার। আচ্ছা, যেটাই হোক, চাপ 2 ATM, বলটি হঠাৎ ফেটে গেল। এই যে দেখো, হঠাৎ ফেটে গেল, এই হঠাৎ শব্দটা তুমি পেলেই বুঝে নেবা যে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটছে এখানে, ঠিক আছে? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এরকম হঠাৎ গুলা, মানে হঠাৎ শব্দটা ইউজ করা হয়, কারণ কি রুদ্ধতাপীয়তে তাপের আদান প্রদান ঘটে না। এখন পরিবেশে তুমি একটা জিনিস যদি ধীরে করো তাহলে সেখানে তাপের আদান প্রদান ঘটে যাবে, যদি হঠাৎ করে করতে পারো তাহলে তাপের আদান প্রদানটা খুবই মিনিমাল, এন্ড সেটাকে আমরা রুদ্ধতাপীয় কনসিডার করতে পারি, ঠিক আছে? এন্ড কি বলছে, আচ্ছা, ফেটে গেল তো, মানে ফেটে গেলে কি আয়তনটা বাড়ে না? ফেটে গেলে তো আয়তনটা বাড়ে, তাহলে আয়তন এই যে বাড়বে বাড়বে, এই দুটার একটা হবে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেছে, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি কি কমবে না? কেননা ডিকিউ হচ্ছে আমাদের জিরো, ডিকিউ হচ্ছে জিরো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপের আদান প্রদান নাই, সূত্র ছিল এটা। ডিকিউ যদি জিরো হয়ে যায় তাহলে DW ইকুয়ালস টু নেগেটিভ ডিইউ না? এখন আয়তন যদি বাড়ে, আমি কিছুক্ষণ আগে বললাম যে আয়তন বাড়া মানে কাজটা পজিটিভ হওয়া, মানে এইটা পজিটিভ, এটা পজিটিভ, এটাকে পজিটিভ করতে গেলে ডিইউ কে অবশ্যই আমাকে নেগেটিভ হইতে হবে, কারণ আগে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মিলেই তো পজিটিভ হবে, রাইট? তাহলে ডি হচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ তাপমাত্রা কমবে, কমবে কোথায় আছে? এখানে। জিনিসটা খুব সহজে মনে রাখবা যে রুদ্ধতাপীয়তে আয়তন যদি বেড়ে যায় তাহলে নিজের শক্তি খরচ করে আমি কাজটা করলাম, তাহলে আমার তাপমাত্রা কমে যাবে। আর যদি সংকুচিত হয়, মানে পরিবেশ তার উপর কাজ করছে, রাইট, তাহলে নিজের শক্তিটা আমার বৃদ্ধি পাবে, ঠিক আছে? কারণ এখানে গ্যাস কোনো কাজ করে নাই। যদি সংকুচিত হয়ে যায় রুদ্ধতাপের প্রক্রিয়াতে, তাহলে সে আসলে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাইছে, দ্যাট ইজ ওয়াই সে সংকুচিত হয়েছে, কারণ বাইরের সাথে কোনো কাজের সাথ নাই, ঠিক আছে? পরিবেশ কাজ করে, এটা আমি আসলে ভুল বলছি, কাজ করে না, কেউ কাজ করে না ওখানে, হুম, মানে সরি, কাজ তো করবেই, তাপের আদান প্রদানটা হবে না, হুম, পরিবেশ থেকে কোনো সে তাপ নিচ্ছে না বা দিচ্ছে না, বাট কাজ যদি সে নিজে করে তাহলে তাপমাত্রা নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ করে করতেছে, বা কাজ যদি ওর উপরে করা হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি তার বৃদ্ধি পেয়ে গেল। এটাই হচ্ছে রুদ্ধতাপের কনসেপ্ট। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভেতর, গাড়ি চলতেছে, টায়ার তো আয়তন বাড়তেছে না কমতেছে না কিছু হচ্ছে না, তার এটা সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে? এটা সম আয়তন প্রক্রিয়া, এই জিনিসগুলো মনে রাখতে হয় আসলে, মানে এই কিছু কিছু এমসিকিউ ওগুলো জাস্ট মনে রাখতে হয়। এখানে সবগুলোই তোমার মনে হতে পারে যে এগুলো তো সবই তো মিলছে, কিন্তু সময় আয়তনটাই হবে। দেখো, 1 কাপ গরম চায় একটি ঠান্ডা চামচ ডুবানো হয়েছে, চামচটা ঠান্ডা ছিল, রাইট? চামচের অভ্যন্তরীণ শক্তি কম ছিল, তাপমাত্রা কম মানে তো অভ্যন্তরীণ শক্তি কম থাকা। এখন চামচটা ডুবানোর ফলে চামচের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাই তো হচ্ছে, তাহলে এটাই তো হচ্ছে, রাইট? কোনো গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুবক, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে গামা। আর কি, আর কি বলো? হুম, গামা 5/3 এর জন্য কোনটা সঠিক? দেখো, গামা 5/3, এখানে কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। ফার্স্টের সূত্র আসি, সিভি, সিভিকে লেখা যায় F/2 আর, ওকে, সিপি কে লেখা যায়
f/2 r প্লাস আর, কেননা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। গেল এক সেট সূত্র গেল, ঠিক আছে। এখন আরো কিছু সূত্র আছে। সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়ালস টু গামা। এখান থেকে আমরা পাই সিভি হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, সিপি হচ্ছে গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। দেখো 1 মাইনাস গামা হবে না, কারণ গামা তো 1 এর চেয়ে একটা বড় ভ্যালু আর সিভি তো পজিটিভ, সো আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইখান থেকে আমরা দেখো সিভি বাই সিপিকে ভাগ দিতে পারি না, এই সূত্র অনুযায়ী ভাগ দিতে পারি তো, দেই আসলে গামা আসে, যাই হোক। কিন্তু এই সূত্র অনুযায়ী যদি ভাগ দিই, এই সিভি আর এই সিপি মিলে আমি যদি ভাগ দিই, তাহলে আমি গামার আরেকটা সুন্দর একটা সূত্র নিয়ে আসতে পারবো। তোমরা চাইলে ভাগ দিতে পারো, হ্যাঁ ভাগ দাও, যে f/2 r প্লাস আর ডিভাইডেড বাই f/2 r ভাগ দাও, তাহলে তুমি আরেকটা সূত্র পাবা, সেটা হচ্ছে f+2/f। তাহলে এই মোটামুটি এই কয়টা সূত্র আমাকে ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে। অনেক এমসিকিউ তোমার খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো জানতে হবে। এখান থেকে আমরা অনেকগুলো সূত্রতে যাইতে পারবো, যেমন কি ডিউ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে f/2 nr dt, তাই না, f/2 nr dt। এখন f/2 r মানে তো সিভি, তাহলে n সিভি dt, ঠিক আছে। আর কিছু সূত্র দেখবা, দেখাই। দেখো তো dq মানে হচ্ছে du প্লাস dw, du মানে হচ্ছে n সিভি dt, আর dw মানে হচ্ছে p dv। কাজটা মানে কি পি ডেল ভি, ঠিক আছে, পি ডেল ভি বা পিডিভি, এটাই কাজ হচ্ছে পিডিভি। আয়তন অক্ষের সাপেক্ষে চাপের যেই ইন্টিগ্রেশন, সেটাই হচ্ছে কাজ ডিডাব্লিউ। এখান থেকে আবার দেখো পিভি ইকুয়ালস টু এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি, বা পি আমি স্থির ধরছি, এটা স্থির চাপের সূত্র মেনলি, তাহলে পি ডিভি ইকুয়ালস টু এন আর ডিটি। এনে কোনো সন্দেহ আছে? আমি একটাকে যেটা চলক ধরছি আর ওখানকার যে চলকটা সেটা ডি হয়ে যাবে। তাহলে এই পিডিভির জায়গায় আমরা কি লিখতে পারি? এই পিডিভির জায়গায় আমরা কি লিখতে পারি? এই পিডিভির জায়গায় আমরা লিখতে পারি এন আর ডিটি, এন আর ডিটি, রাইট? এন আর ডিটি, ওটাই কিন্তু ডিডাব্লিউ। ওকে, ভেরি গুড। এবার দেখো তো কি কি কমন নেওয়া যাইতেছে। এন ডিটি কমন নিলে সিভি প্লাস আর, সিভি প্লাস আর কি, এই যে সিভিকে ওই সাইডে নিয়ে গেলে সিভি প্লাস আর হচ্ছে সিপি, তাই না? তাহলে এই জিনিসটা আসতেছে, এটা লিখবো কোথায়, এই জিনিসটা আসতেছে এন সিপি ডিটি, যেটা হচ্ছে ডিকিউ। তাহলে এটা একটা সূত্র পেলাম, এটা কিছু সূত্র পেলাম, রাইট? সবগুলো কিভাবে নিয়ে আসতেছে আমি জাস্ট হালকা করে দেখালাম, যাতে জিনিসগুলো বুঝতে পারো, কনফিউজ না হও আর কি। তাহলে দেখো ডিউ হচ্ছে এনসিভিডিটি, ডিকিউ হচ্ছে এনসিপিডিটি, ঠিক আছে। আবার ডিউকে f/2 nrdt হিসেবে লেখা যায়। আচ্ছা, মোটামুটি মাথা আমলাই দিচ্ছে তোমাদের। এখন দেখো গামা হচ্ছে 5/3, গামা 5/3। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে সিভি হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আর হচ্ছে লিখলাম গামা 5/3, 5/3 মাইনাস 1। তাহলে আর 5/3 মাইনাস 1 মানে হচ্ছে নিচে একটা 3 আসবে, উপরে একটা 4 আসবে, রাইট? মানে উপরে একটা 2 আসবে, মানে লসাগু যেমন করে আর কি, নিচে 3, তাহলে এখানে 5 মাইনাস 3, 2/3, তাহলে 3টা উপরে চলে যাবে, 3/2 আর। এখন সিভি এর ভ্যালু কি এখানে আছে? 3/2 আর আছে, তাহলে উত্তর মিলে গেছে, ঠিক আছে। তাহলে উত্তর কি মিলে গেছে। আমি আর সিপি বের করবো না, সিপি হচ্ছে কি গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ওকে, আরো কিছু আসলে জানতে হয় যে, আচ্ছা এখনই বলে দেই। দেখো কিছুক্ষণ আগে তো বললাম যে গামার হচ্ছে একটা সুন্দর সূত্র হচ্ছে এটা f+2/f। এই এফটা কি আসলে? ডিগ্রি অফ ফ্রিডম। এই এফটা এক পারমাণবিকের ক্ষেত্রে 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 5,
বহু পারমাণবিকের ক্ষেত্রে 6। ঠিক আছে, তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে গামা কত আসবে? 3 + 2/3 মানে হচ্ছে 5/3। মানে এটা আসলে আমার এক পারমাণবিক দিয়ে রাখছে, মানে এটার ভ্যালু হচ্ছে 1.67। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কি আসবে? গামা হচ্ছে আমার 5 + 2 মানে 7/5, এটার মান হচ্ছে 1.4। বহু পারমাণবিকের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 6 + 2 মানে 8/6, 1.33। এইগুলোও মনে রাখতে হবে। ঠিক আছে, যদি ভ্যালুগুলো ভুলেই যাও, মেনলি তো তুমি এই সূত্রটা মনে রাখবা। এটা তো তুমি জানোই যে এক পারমাণবিকের 3, দ্বিপারমাণবিকের 5, বহু পারমাণবিকের 6 ডিগ্রি অফ ফ্রিডম। দেন এখান থেকে তুমি গামার ভ্যালু বের করতে পারবা। শেষ। মোটামুটি অনেকগুলো এমসিকিউ মনে হয় একবারই শেষ করে দিচ্ছে আসলে। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নোক্ত কোনটির উপর নির্ভর করে না? এটা আসলে একটা বাজে কোশ্চেন। এটা আসলে বাজে কোশ্চেন, কারণ নির্ভর করে একমাত্র তাপমাত্রার উপরে, নির্ভর করে একমাত্র তাপমাত্রার উপরে। এখন এইখানে ধরো ভরটা অ্যান্সার দিছে, ঠিক আছে, এখানে ভরটা অ্যান্সার দিছে, তো তোমরা মনে রাখবা যেখানে ভরটা অ্যান্সার দিছে, কিন্তু শুধুমাত্র তাপমাত্রার উপরই নির্ভর করে, বাকি তিনটার উপরই নির্ভর করে না। ভরটা অ্যান্সার দিছে, মনে রাখবা। নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান দেখো, নিয়ন একটা এক পারমাণবিক, এন্ড কিছুক্ষণ আগেই আমি দেখলাম সেটা, যে এক পারমাণবিক মানে হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম 3, 3 + 2 5/3, এটার মান হচ্ছে 1.67। ঠিক আছে, ঠিক আছে। যদি 1.4, এটা দ্বিপারমাণবিকের ক্ষেত্রে, এটা হচ্ছে বহু পারমাণবিকের ক্ষেত্রে। হয়ে গেছে। রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেমের কিছুক্ষণ আগে অনেক বুঝাইছে, এটা সংকোচন মানে সিস্টেমের তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ শক্তি বৃদ্ধি পায় না। রুদ্ধতাপীয় মানে হচ্ছে তাপের আদান প্রদান হচ্ছে না, সো তাপ শক্তি সেম থাকতেছে। ঠিক আছে, কি বলে 29 নাম্বারটা, সমষ্ণ প্রক্রিয়ায় কোন রাশিটি স্থির থাকে? সমষ্ণ মানেই তো তাপমাত্রা স্থির থাকবে। গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2। আমরা সূত্র জানি হচ্ছে 1 - বর্জিত তাপ ডিভাইডেড বাই গৃহীত তাপ, বা 1 - Q2 বা Q1, বা এইভাবে মনে রাখবা 1 - ছোট ভাগ বড়। কারণ তোমার এত বোঝার সময় নাই যে কোনটা বর্জিত কোনটা গৃহীত, তুমি জাস্ট দেখবা কোনটা ছোট ভ্যালু কোনটা বড় ভ্যালু, 1 - ছোট বাই বড়, এটাই। ঠিক আছে, এখানে যেহেতু বর্জিত গৃহীত ভাবে বলছে, তো আমাকে ওটাই জানতে হবে, Q2 ভাগ Q1। ঠিক আছে, 30-এর খ। ওকে, আচ্ছা ওয়েট, 29-এর তো খ দিছে উত্তর রে এরা। দেখছো, একটা উত্তর না দেখে আগে গেলেই সমস্যা। এই দেখো, এখানে খ দিছে, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, তাপ স্থির থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, নিউ এডিশনেও জিনিসটা ঠিক করে নাই, এটা কিন্তু নিউ এডিশনের বই, নিউ এডিশনেও জিনিসটা ঠিক করে নাই। তাপমাত্রা হবে অ্যান্সার, বা উত্তর দিয়ে রাখছে এটা, সেই জিনিসটা মার্ক করে রাখো। ওকে, এই জিনিসটা মার্ক করে ফেলো। একটা ভুল পেলাম আমরা, তাই না এতক্ষণে? রুদ্ধতাপ প্রক্রিয়ায় ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? আচ্ছা, কোনটা সঠিক নয়? ধীর প্রক্রিয়া না, ও সঠিক নয় তো চাইছে, সঠিক নয় তো চাইছে, তাহলে এটাই, বাকি সবগুলো সঠিক। ধীর প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক, অথবা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপে পরিবর্তনে নিম্নের কোনটি সম্পর্কটি সত্য? রুদ্ধতাপে পরিবর্তনে কোন সম্পর্কটা সত্য? তিনটা সূত্র আছে, তিনটা সূত্র ঠাড়া মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, PV⁻⁻ ধ্রুবক, PV Γ-1 ধ্রুবক, PT 1 - ধ্রুবক। PV⁻⁻ এটা ধ্রুবক, এটা সবার মনে থাকে। দেখো, টিভি থেকে গামা রশ্মি একটা কম বের হয়, তাই না? টিভি থেকে গামা রশ্মি একটা কম বের হয়, মানে Γ-1, TV⁻Γ-1 হচ্ছে ধ্রুবক। আবার যে পিটি গামা ডিভাইডেড বাই 1 - গামা, এগুলো মনে রাখতে হবে। পিটি গামা ডিভাইডেড বাই 1 - গামা। ওকে, PT⁻Γ ডিভাইডেড বাই 1 - গামা, এটা হচ্ছে কে, ধ্রুবক। ঠিক আছে, এখানে কোনটা দিছে? টিভি থেকে গামা রশ্মি একটা কম বের হয়, এটা, এটা। ঠিক আছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলা যায়, দেখো, PV⁻Γ = K যদি হয়, তাহলে জিনিসটাকে VP 1/Γ এটাও লেখা যায়। ঠিক আছে, আমি পুরো ভ্যালুটাকে
রুট গামা করে দিয়েছি, মানে গামা তম রুট করেছি আর কি, গামাতম রুট করেছি, তাহলে এই গামা গামা কেটে গেল, আর এই এটাকে গামাতম রুট করলে 1/গামা আসবে। আর কে তো ধ্রুবক, একটা ধ্রুবকে গামাতম রুট করলেও তো সেটা ধ্রুবকই পাবো। তো সেম ভাবে টিভি থেকে গামা রশ্মি একটা কম বের হয়, তাহলে এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে ভিটি, তাহলে 1/গামা মাইনাস 1। জাস্ট একটা মনে রাখবা, পরেরটা তুমি এমনিই পারবা, ঠিক আছে? তুমি ধরো পিটি মনে রাখলা যে পিটি গামা ডিভাইডেড বাই 1 - গামা ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এটাকে তুমি টিপি আকারে লিখতে পারবা 1 - গামা ডিভাইডেড বাই গামা। জিনিসটা কি বুঝতে পারছো? অততম রুট করলেই তো হচ্ছে, এটা তাহলে 1 হয়ে যাচ্ছে, আর এটা জাস্ট ভগ্নাংশটা উল্টায় যাচ্ছে। ওকে, গ্রাফ আমরা বাদ দিব। সমষ্ট প্রক্রিয়ায় সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে? সমষ্ট মানে তাপমাত্রা স্থির থাকবে। কিছুক্ষণ আগে ভুল উত্তর দিছিল, এটাতে দেখি কি উত্তর দিছে। এটাতে ঠিক উত্তর দিছে, ঠিক আছে। এসি লেখচিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? এসি আবার কই থেকে আসলো? রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন ভৌত রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপীয় মানে হচ্ছে এন্ট্রপি স্থির থাকে বা তাপ শক্তি স্থির থাকে, এই যে এন্ট্রপি, ঠিক আছে, এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপির সূত্রটা মনে আছে না? যে ডিএস হচ্ছে ডিকিউ বাই টি। তো এটা যদি স্থির থাকে তাহলে আলটিমেটলি এটাও তো স্থির। আচ্ছা, এখানে এস লিখছি, এটা টি হবে, ঠিক আছে, তাই না? দেখো আচ্ছা, বহুপদীও আমরা বাদ দিব, কারণ এগুলো হচ্ছে কোনোদিনই আসবে না মেডিকেলে, গ্রাফ কোনোদিনই আসবে না। তবে কনসেপ্টটা জানতে পারো যদি বুঝতে চাও আর কি। যাই হোক, ওগুলো আমরা বাদ দেবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে ডিকিউ হচ্ছে 0। ডিকিউ যদি 0 হয়, আচ্ছা ডিকিউ নট 0 দিয়ে রাখছে, তো ডিকিউ 0 যেগুলোতে আছে সেটাই, আর ডিটি হচ্ছে নট 0 হবে, কারণ ডিটি 0 হলে তো সেটা তো সমষ্ণ, রুদ্ধতাপীয় তো কখনোই সমষ্ণ না। তাহলে 39-এর খ। ওকে, বহুপদী বাদ, বহুপদী বাদ, বাদ, বাদ। প্রত্যাবর্তী প্রক্রিয়া কখনোই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, কারণ স্বতঃস্ফূর্ত মানে ন্যাচারালি যেটা ঘটতেছে, আর ন্যাচারালি যত কিছু ঘটছে সবই হচ্ছে অপ্রত্যাগামী, সব কিছুতে এন্ট্রপি বাড়ে, সব কিছুই বিশৃঙ্খলার দিকে যায় আসলে, ঠিক আছে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া যে জিনিসটা ধরো একমুখী প্রক্রিয়া, সেটাও প্রত্যাবর্তী না, মানে একমুখী হলে সেই জিনিসটা কিন্তু যাচ্ছে, আসতে পারছে না, ঠিক আছে, আসতে পারছে না। তো প্রত্যাবর্তী হচ্ছে ধীর প্রক্রিয়া। কিছুক্ষণ আগে বললাম না, সমষ্ণ প্রক্রিয়াও ধীর প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়াও ধীর প্রক্রিয়া। ওকে, দ্রুত প্রক্রিয়া হলে সেটা অপ্রত্যাবর্তী হবে, মানে সেটা ব্যাক করতে পারবে না, ব্যাক করতে পারবে না। আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছো, এখন তোমার কাজ হচ্ছে আরেকটা ওই পয়েন্ট থেকে আবার ব্যাক করা, মানে প্রত্যাবর্তী হওয়া। প্রত্যাবর্তী মানে দ্বিমুখী, আবার যাবা তুমি আবার সেখানে ব্যাক করবা, রাইট? তো প্রত্যাবর্তী হইতে গেলে তুমি যদি ধীরে ধীরে আসো, সুন্দর প্রত্যাবর্তী তুমি হইতে পারলা, ঠিক আছে। এখন তুমি যদি ধরো মানে দ্রুত যাবা, এই পয়েন্ট থেকে দ্রুত তুমি ওখানে ব্যাক করবে, খুবই দ্রুত, মানে ধরো অনেক ফাস্ট আসতে হবে, দুইটাতে কিন্তু প্রবলেম হয়েছে, রাইট? একটাতে আমি ক্রস করে চলে গেছি, একটাতে যাইতেই পারিনি। মানে দ্রুত যদি তুমি প্রক্রিয়াটা ঘটাও তাহলে সেটা প্রত্যাবর্তী হবে না, যদি ধীরে ধীরে যাও, ধীরে ধীরে আসো, তাহলে ইজিলি প্রত্যাবর্তী হয়ে যাচ্ছে। জিনিসটা এভাবে মনে রাখবা, ঠিক আছে, শেষ। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া। এখানে কি বলে? গামা 1.67, গামা 1.67 জানি কার? বহু পারমাণবিকের। ওকে, গ্যাসটির অণু কত পারমাণবিক হবে? ও, বহু পারমাণবিক, ও ওটাই কোশ্চেন করছে, আচ্ছা ঠিক আছে, কোশ্চেনই করছে ওটা। বহু পারমাণবিক মানে হচ্ছে 6, 8 ডিভাইডেড বাই 6। এইটাতে 1.3, এটা তো বহু পারমাণবিক, এটা ভুল করছে, সমস্যা নেই। এক পারমাণবিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি 1.67, এক পারমাণবিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি 1.67, কারণ সেটা হচ্ছে কি 5/3 না, এক পারমাণবিকের 3, ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে F + 2/F, এটা হচ্ছে 1.67। দেখো যে 3 দুগুণে 6, জাস্ট 2-এর একটু কম, 1.67, ঠিক আছে, মনে রাখবো। আমি না চিন্তা করি বলছি, ঠিক আছে। এক পারমাণবিক জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবা, তাহলে দেখবা যে মাথার মধ্যে থাকতেছে।
মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ, ওকে লেটস সি। মোলার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে ডি কিউ এন সিপি ডিটি। এটাকে আমরা লিখতে পারি, মানে এটা তো গ্যাসের ক্ষেত্রে, আমরা যদি ওভারঅল চিন্তা করি তাহলে এন কে আমরা এম লিখি না, যে এম এস ডেল থেটা, জিনিসটা তো আসলে ওরকমই, এম এস ডেল থেটা জিনিসটা তো ওরকমই, তাহলে এম সি ডেল থেটা বা ডিটি। ঠিক আছে, সি কে আমরা বের করতে চাই, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই এম ডিটি। কোথায় আছে এটা, যে ক ক, তাই না? 46 কি বলে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করছে, হঠাৎ প্রসারিত, হঠাৎ রুদ্ধতাপীয়, মানে রুদ্ধতাপীয় সূত্রগুলো এখন পিভি টু দি পাওয়ার গামা, এগুলো কি তুমি করতে পারবে ক্যালকুলেটর ছাড়া? কোন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সমীকরণ? দ্বিতীয় সূত্রের সমীকরণ হচ্ছে এন্ট্রপি রিলেটেড যেটা, তাহলে এটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা দেখো তো, নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়ার বৈশিষ্ট্য? অপ্রত্যাগামী, অপ্রত্যাগামী মানে জিনিসটা ব্যাক করলো না, মানে একটা বৈশিষ্ট্য তো এমনি মনে থাকতেছে যে জিনিসটা দ্রুত, কারণ দ্রুত হলে তুমি আর ঠিক পয়েন্টে ব্যাক করতে পারবে না। এখানে কি বলছে, অতি ধীরে এটা আগেই পাবে। একমুখী, হ্যাঁ একমুখী, কারণ দ্বিমুখী মানে জিনিসটা ব্যাক করতে পারছে, তাহলে একমুখী সত্য, স্বতঃস্ফূর্ত মানে ন্যাচারালি ঘটে এটা, হ্যাঁ তো এটাই ন্যাচারালি জিনিসটা যেটা ঘটবে সেটাই হচ্ছে আমার কি, অপ্রত্যাগামী। ওকে, কোন গ্যাসের আপেক্ষিক তাপ দেওয়ার অনুপাত দিয়ে রাখছে, এটা মানে দ্বিপারমাণবিক। ঠিক আছে, 1.4 নিয়ে তো কোনো সন্দেহ নেই, দ্বিপারমাণবিক। খালি এটা নিয়ে সমস্যা, 1.67 হচ্ছে একের ক্ষেত্রে। স্বতঃস্ফূর্ত পরিবর্তনে, স্বতঃস্ফূর্ত পরিবর্তন, স্বতঃস্ফূর্ত মানে যেটা ন্যাচারালি ঘটে, মানে এন্ট্রপি বাড়ে, এন্ট্রপি বাড়ে, এন্ট্রপি, এন্ট্রপি মানেই বিশৃঙ্খলা, তাহলে এন্ট্রপি বাড়লে তো শৃঙ্খলা বাড়তে পারে না, এন্ট্রপি আর শৃঙ্খলা একসাথে বাড়ে, এন্ট্রপি মানেই তো বিশৃঙ্খলার পরিমাণ, তাই না? এন্ট্রপি মানেই বিশৃঙ্খলার পরিমাণ। ওকে, মিলছে উত্তর। কার্নোচক্রের চতুর্থ ধাপে কি ঘটে বলো তো? কার্নোচক্র মানে হচ্ছে ফার্স্টে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, রাইট, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে চতুর্থ ধাপে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন। আমরা বহুপদীগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় দ্বিপরমাণবিক গ্যাসের, আচ্ছা রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তুমি এগুলো পারবে না, ক্যালকুলেটর ছাড়া তুমি পারবে না, সো বাদ। আমরা অভিন্ন তথ্যসূচক জিনিসপত্রই বাদ দেবো, উদ্দীপক যা আছে সব বাদ, বহুপদী বাদ। কোন সূত্রকে কাজে লাগিয়ে মেডিকেলের প্রিপারেশনের জন্য কোনটা পড়তে হবে এটার চেয়ে ইম্পর্টেন্ট কোনটা বাদ দিতে হবে? ঠিক আছে, এত এত সিলেবাস, সো তোমাকে বুঝতে পারতে হবে যে এই জিনিসটা আমার জন্য দরকার না, ওইটাতে হেল্প করতে আমরা আসছি আসলে। কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে কোন দিকে যায় এই জিনিসটা, দিকটা নির্ধারণ করে দেয় আমাদের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এটা নির্ধারণ করে দেয় আমাদের দ্বিতীয় সূত্র। ওকে, 58 বহুপদী, সো ওটাও বাদ। একটি রেফ্রিজারেটরকে কার্যকৃত সহগ, আচ্ছা রেফ্রিজারেটর কার্যকৃত সহগ দিয়ে রাখছে। দেখো কার্যকৃত সহগ হচ্ছে এইভাবে মনে রাখবা, যেই তো অপসারিত তাপ, অপসারিত তাপ ডিভাইডেড বাই সরবরাহিত তাপ, সরবরাহকৃত তাপ। এটাকে আরেকভাবে লেখা যায় ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। দেখবা কোন ভাষার সাথে মিলে। অপসারিত তাপ এখানে পাইছো, সরবরাহকৃত কাজ, সরবরাহকৃত তাপ না, সরবরাহকৃত কাজ। ঠিক আছে, এই কাজটাই আলটিমেটলি ওই বড় তাপ মাইনাস ছোট তাপ, এটাই হচ্ছে কাজ। তো যদি কাজ ডিরেক্টলি দিয়ে দেয় তাহলে তো এখানে তোমার বিয়োগ করার কিছু নাই, কাজ ডিরেক্টলি চাইছে তোমার কাছে, তাহলে অপসারিত তাপ ওখানে দিছে, কাজ তোমার চাইছে, তাহলে 500 ডিভাইডেড বাই আড়াই হচ্ছে উত্তর তোমার, তাই 500 ডিভাইডেড বাই আড়াই হচ্ছে না? আর 500 ডিভাইডেড বাই আড়াই মানে কি, 5000 বাই 25, 5000 বাই 25 মানে হচ্ছে 5 গুণ 1000, জাস্ট একটু ভেঙে দেখায় আর কি, 25, এখানে হচ্ছে এটা 40, তাহলে 4 5 20, 200, 200। ঠিক আছে, ঠিক আছে, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা করলাম বুঝতে পারলা? দশমিকটাকে ভাঙাইলাম, দেন হচ্ছে 5 গুণ 1000 করলাম, কারণ 1000কে আমি পদ্ধতিতে ভাগ দিতে পারি, খুব সহজে হয়ে যাবে। তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়,
দেখো তো, তাপ বর্জিত হয় নাই, মানে পুরো তাপটাকে সে কাজে কনভার্ট করে ফেলছে, এমন একটা অবিস্মরণীয় ইঞ্জিন, রাইট? কার্নো ইঞ্জিন যেটা আছে, না কার্নো ইঞ্জিনের ক্ষমতা 100% না, সে যাই হোক, মানে তাপ বর্জিত হয় নাই, পুরা তাপটাকে সে কাজে পরিণত করে ফেলছে, তাহলে কর্মদক্ষতা তো 100%। এর কি তোমাকে করতে হবে? আমরা যদি করি তাহলে 1 - ছোট বাই বড়, মানে বা বর্জিত তাপ বা গৃহীত তাপ, তাহলে বর্জিত তাপ 0 ডিভাইডেড বাই গৃহীত তাপ, এটার সাথে 100% গুণ দিব, এটা তো 0, তাহলে 1 গুণ 100%। বুঝতে পারছো? অনেক জিনিস চিন্তা করেই পারা যায়। ত্রৈধবিন্দুতে চাপ হচ্ছে 4.58, এই জিনিসটা মনে রাখতে হবে। 4.58 মিলিমিটার মার্কারি, 4.58 মিলিমিটার মার্কারি, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা মেইনলি আদর্শ গ্যাসের আছে, ঠিক আছে? ওখানে দেখবা। দেখো তো, 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করতে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তনে দুইটা সূত্র পাবা, দুইটা সূত্র। একটা হচ্ছে ডিএস ইকুয়ালস টু এম এস, যদি তাপমাত্রার পরিবর্তন না হয় অবস্থার পরিবর্তন হয় তাহলে ml/t, ঠিক আছে? আর যদি অবস্থার পরিবর্তন না হয় তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ms। এই এস কিন্তু আবার এন্ট্রপি না, এই এস হচ্ছে আপেক্ষিক তাপ, গ্যাসের হলে গ্যাসের, পানির হলে পানির, পানির যখন 4200 সেরকম ms লন T2/T1, ঠিক আছে? এন্ট্রপি যেহেতু অলওয়েজ পজিটিভ, তাই লনের মধ্যে পজিটিভ ভ্যালু আনতে গেলে টি2কে আমার বড় হতে হবে, টি2কে বড় হতে হবে। তাহলে এই দুটো হচ্ছে সূত্র। যদি তাপমাত্রা চেঞ্জ না হয় অবস্থা চেঞ্জ হয় তাহলে তো তাপমাত্রা একটাই, তাহলে ml/t। তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে ms লন T2/T1, ঠিক আছে? এখানকার এস ওখানকার এল এফ হতে পারে, এল ভি হতে পারে, তোমরা এগুলো ভালো জানো, রাইট? এন্ট্রপি পরিবর্তন তাহলে এখন বের করতে হবে এই সূত্রটা দিয়ে, যেটা বের করা অনেক ঝামেলা। সো বাদ, আমি সূত্রগুলো দেখায় রাখলাম, যদি করার মতো আসে তাহলে যাতে করতে পারো আর কি। কার্নো চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে, প্রথম ধাপ দেখো তো, প্রসারণ হলো কেমন প্রসারণ? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ প্রসারণে কি তাপমাত্রা স্থির থাকে। ওকে ওকে, এত বড় কোশ্চেন লাগবে না। এই যে দেখো তো, পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হয়েছে, মানে কি বলতো? আগে পানিটাকে ওই পানিতে নেওয়া হয়েছে ms লন T2 - T1 দিয়ে, T2/T1 দিয়ে, তারপর সেটাকে বাষ্পীকরণ করা হয়েছে mlv/t দিয়ে, ঠিক আছে? আশা করা যায় বুঝতে পারছো, না বুঝলেও সমস্যা নাই, ওটা করা লাগবে না। এত বড় কোশ্চেন লাগবে না, জাস্ট দেখায় রাখি। কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার তাপ উৎস মানে Q1, তাপ গ্রাহকের তাপমাত্রা চাইছে, ঠিক আছে? 300 ক্যালোরি গ্রহণ করতেছে, 300 ক্যালোরি গ্রহণ করেছে, তাপ গ্রাহকে 225 ক্যালোরি তাপ বর্জন করেছে। আচ্ছা, যেহেতু দুইটাই ক্যালোরিতে আছে তাহলে আমার তো সমস্যা নেই। আমরা জানি কার্নো ইঞ্জিন হলে জিনিসটা T1 আর টি আর কিউ হচ্ছে সমানুপাতিক হয়, অর্থাৎ T1/T2 ইকুয়ালস টু Q1/Q2, তাই তো? তাহলে এখান থেকে দেখো, T1 500 ধরে নিলাম, T2 হচ্ছে আমি বের করব, T2 আমি বের করব, তাপ উৎস তো T1। এখন Q1 300 ক্যালোরি, এটা হচ্ছে 225 ক্যালোরি, এভাবে করে ফেলতে হবে। একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু বরফবিন্দুর মধ্যে কাজ করলে, এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, কারণ এই কোশ্চেন একটু মজার কোশ্চেন না, দেখি তো লাগতেছে বাষ্পবিন্দুর বরফবিন্দুর মধ্যে কাজ করতেছে একটা কার্নো ইঞ্জিন, তাহলে এটার কর্মদক্ষতা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? দেখো, বাষ্পবিন্দু মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 373 কেলভিন, বরফবিন্দু মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে ছোট, ওটা হচ্ছে বড়, তাহলে 1 - ছোট বাই বড়, এটা গুণ 100। এটা তুমি করতে পারবে না, এটা করতে অনেক ঝামেলা হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 26.81, এটা হচ্ছে 26.81, ঠিক আছে? 26.81 তোমাকে মনে রাখতে হবে, এটা এগুলা জিনিসের দরকার নেই। 4,500 তাপ শোষণ করে, 2,500 তাপ বর্জন করে, তো বাকিটাই তো কাজ করতেছে সে 2,000, 2,000 অপশনই নাই, 2,000 অপশনই নাই। সো এটা হচ্ছে আসারও মতন, কিন্তু এটার উত্তর নাই, এটার উত্তর নাই, ঠিক আছে? এটা 2,000 হবে, এটা 2,000 হবে, উত্তর নাই এখানে।
উত্তর কি দিয়ে রাখছে এখানে? উত্তর দিয়ে রাখছে হচ্ছে ঘ 54। হাউ ইজ দিস পসিবল? ঠিক আছে, ওরে বাবা রে বাবা, 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত। তাহলে এটা করি, এত জায়গায় আসছে যখন 127 ডিগ্রি সেলসিয়াসে এবং ওটার মধ্যে কর্মরত, 1 - ছোট বাই বড়, 1 - ছোট 27 + 273, 27 + 273 মানে 300, ডিভাইডেড বাই 127 + 273 মানে 400, এটার সাথে গুণ 100, তাহলে আমি পার্সেন্টটা পাবো। 1 - 3/4 মানে হচ্ছে 1/4 গুণ 100 মানে হচ্ছে 25%। এটা খুব সহজ না? এটা কিন্তু খুবই সহজ ছিল, মেডিকেলে আসার মতো। মানে হাতে তুমি যেটা করতে পারবা ওটাই মেডিকেলে আসবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন লাগবে না। দেখো, বরফকে পানিতে পরিণত করছে, মানে mLF/T, mLF/T। এন্ট্রপির এসআই একক হচ্ছে জুল পার কেলভিন। কেন? ডিএস হচ্ছে dQ/T। আমার তো মেইন সূত্র তো এটাই। তাহলে ডিকিউ মানে হচ্ছে জুল কেলভিন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নিচের কোন প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে? এন্ট্রপি অপরিবর্তিত থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এন্ট্রপি অপরিবর্তিত থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই জিনিস আগেই বলছি। এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাণ, বিশৃঙ্খলার পরিমাণ অথবা তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। দেখো, তাপীয় মৃত্যুটা কি? যখন পৃথিবীতে এন্ট্রপিটা একদম ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন তাপের আর আদান প্রদান সম্ভব হবে না। ঠিক আছে? কারণ তাপের আদান প্রদান হতে গেলে এন্ট্রপি বাড়ে। তো তাপের আদান প্রদান যদি না হয়, তখন তোমার বডির কোনো এটিপি আর মেটাবলাইজ করতে পারবে না। কারণ তোমার বডি কনস্ট্যান্টলি তাপ উৎপন্ন করে সেটা পরিবেশে রিলিজ করে দিচ্ছে। আর পরিবেশ যদি তাপ গ্রহণের মতো ক্ষমতাটাই না থাকে, কারণ এন্ট্রপি ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে, তোমার বডি থেকে কোনো তাপ আর পরিবেশে যাইতে পারতেছে না। হ্যাঁ, সো সব কিছু থেকেই তো হচ্ছে ব্যাপারটা, প্রত্যেকটা জিনিসে এন্ট্রপি বাড়তেছে। প্রতিটা গাড়ি চলছে, ধরো এসি চলতেছে, ফ্রিজ চলতেছে, হ্যাঁ, সব কিছুতে তাপের পরিবর্তন ঘটতেছে অ্যান্ড এন্ট্রপিটা বাড়তেছে। এখন এন্ট্রপি আর বাড়ার মতন ওই ক্যাপাবিলিটি নাই পরিবেশের, কারণ মহাবিশ্বের এন্ট্রপি এখন ম্যাক্সিমাম। তো এন্ট্রপি আর বাড়বে না, তাহলে সব কিছু মরে যাবে, বা কোনো যন্ত্র চলবে না, তোমার বডি ফাংশন করবে না, সবাই মরে যাবে, সব প্রাণী মরে যাবে। সো এটাই হচ্ছে তাপীয় মৃত্যু। ঠিক আছে, ইউনিভার্সের তাপীয় মৃত্যু। তাহলে এন্ট্রপি বাড়লে তাপীয় মৃত্যু দিকে আমরা যাচ্ছি, আমরা সবাই কিন্তু তাপীয় মৃত্যুর দিকেই যাচ্ছি। এত এত এন্ট্রপি বাড়তেছে, আমরা তাপীয় মৃত্যুর দিকে যাচ্ছি আসলে। তাই এন্ট্রপি তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। আচ্ছা, আমরা যে বুঝতে পারছি ব্যাপারটা। এন্ট্রপির পরিমাপ করে সিস্টেমের বিশৃঙ্খলা। এন্ট্রপি সবচেয়ে কম থাকে কঠিন। ঠিক আছে, যখন মুভমেন্ট কম করে তাহলে সবচেয়ে কম থাকবে সেই অবস্থা। কঠিনে সবচেয়ে কম, তারপরে হচ্ছে তরল, তারপর গ্যাস, তারপর প্লাজমা। ঠিক আছে, প্লাজমাতে সবচেয়ে বেশি থাকে এন্ট্রপি। অ্যান্ড এই জিনিসটা ইসাক স্যারের ওই সার সংক্ষেপে একটু ভুল দেওয়া, জিনিসটা ঠিকটা জানবা, যেহেতু অনুশীলনীতে ঠিকটাই দেওয়া আছে। ঠিকটা দেওয়া আছে না? হ্যাঁ। অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। অপ্রত্যাগামী প্রক্রিয়া মানেই হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া, মানেই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অ্যান্ড সেখানে হচ্ছে এন্ট্রপি বাড়ে। সেখানে এন্ট্রপি কি বাড়ে, কারণ প্রত্যেকটা স্বতঃস্ফূর্ত ঘটনাতে এন্ট্রপি বাড়ে, অ্যান্ড আমরা ওই তাপীয় মৃত্যুর দিকে যাচ্ছি আসলে। ঠিক আছে, জিনিসটাতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এত দ্রুত তাপীয় মৃত্যুতে যাব না আর কি। ঠিক আছে, এন্ট্রপি কমে এরকম উদাহরণ, এন্ট্রপি কমতেছে, এন্ট্রপি কমে এরকম কোনো উদাহরণ আসলে নাই। মানে এন্ট্রপি কমে এরকম কোনো উদাহরণ নাই। আমরা যদি একটা সিঙ্গেল ঘটনা চিন্তা করি, তাহলে হয়তো এন্ট্রপি কমা আমরা চিন্তা করতে পারবো। কিন্তু একটা সিঙ্গেল জায়গা তো আর তাপের মানে কোনো কাহিনী ঘটে না, তাপের আদান প্রদান ঘটে। ঠিক আছে, তাপ যদি ছাড়ে তাহলে সেই তাপটা গ্রহণ করার মতো তো কেউ আছে। ঠিক আছে, এনে দুইটা যোগ করলে এন্ট্রপি সব সময়ই বাড়বে, অথবা স্থির থাকতে পারে রুদ্ধতাপের ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম এন্ট্রপি বাড়ে। এন্ট্রপি কমার কোনো উদাহরণই নাই, এন্ট্রপি তুমি কমাইতেই পারবা না। ঠিক আছে, এন্ট্রপি কমালে মানে কমাইতেই পারবা না। ঠিক আছে, এন্ট্রপি কমলে কি হয়, এন্ট্রপি কমলে কি হয় বা কমানো সম্ভব কিনা, এই টেনেট মুভিটা দেখবা, বুঝছো? টেনেট মুভিটা দেখবা, এই নামটা দেখো, এই সাইড থেকে পড়লো যে ওই সাইড থেকে পড়লেও তা। এখানে একটা মজা আছে, এন্ট্রপি কমলে কি হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারবে।
ঠিক আছে, দেখবা মজা লাগবে। ওকে, যাই হোক, এন্ট্রপি কখনোই কমবে না। তো আমরা যদি একটা সিঙ্গেল ইনসিডেন্ট চিন্তা করি, যে তাপের মানে আদান যেখানে হলো, হ্যাঁ, তো তাপ যখন আমি ছেড়ে দিলাম তখন তো আমার আসলে এন্ট্রপি কমছে, রাইট? তাপ যদি আমি ছেড়ে দিই তাহলে তো আমার এন্ট্রপি কমবে, কারণ ডিকিউ নেগেটিভ হলে টিএস নেগেটিভ হবে, ডিএস হচ্ছে ডিকিউ বাই টি। কিন্তু তাপটা যে গ্রহণ করলো তার তো এন্ট্রপি বাড়লো, আলটিমেটলি তার এন্ট্রপি বেশি বাড়ছে আমার এন্ট্রপি কমার থেকে, দ্যাট ইজ ওয়াই ওভারঅল এন্ট্রপিটা আসলে বাড়ে। তো এখানে আমরা যেহেতু একটা ইনসিডেন্ট চিন্তা করব এন্ট্রপি কমার, সেটা হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরে। রেফ্রিজারেটরের ভেতরে তাপমাত্রা কমছে, অর্থাৎ এন্ট্রপি কমতেছে। তাপমাত্রা না, তাপশক্তি কমতেছে, এন্ট্রপি কমতেছে। কিন্তু যখন বাইরে সে তাপটা ছেড়ে দিল, সে বেশি তাপমাত্রায় তাপটা ছেড়ে দিল, হ্যাঁ, সো সেখানে আবার এন্ট্রপি এতটা বাড়ে যে আলটিমেটলি এই কমার থেকে বেশি বাড়ে ওখানে। সো ওভারঅল এন্ট্রপিটা বাড়েই, ঠিক আছে, এন্ট্রপিটা সবসময় বাড়েই। ওভারঅল চিন্তা করলে এন্ট্রপি সবসময় বাড়েই। বাট আমরা যদি ওই একটা সিঙ্গেল ঘটনা চিন্তা করি, যে ঠিক আছে রেফ্রিজারেটর বা ফ্রিজ বা এসি এই জিনিসটা কী করতেছে, ওই ঘরের এন্ট্রপিটা সে কমানোর চেষ্টা করতেছে, বাট বাইরে এন্ট্রপিটা এতটা বাড়ালো যে দুইটা মিলিতভাবে এন্ট্রপি আসলে বাড়লোই। আশা করি বুঝতে পারছো। কোনো তাপগতীয় প্রক্রিয়ায় একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায়, পরিবেশের সঙ্গে তাপের আদান প্রদান হয় না, মানে সেটা রুদ্ধতাপীয়। আয়তন বৃদ্ধি পাবে কি করে? তাহলে সে কাজ করছে, আয়তন বৃদ্ধি পাবে মানে তার নিজস্ব অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। অভ্যন্তরীণ শক্তি কমে যাবে মানে সে সিস্টেমটা শীতল হবে। আচ্ছা, ঠিক আছে। কোন অবস্থায় এন্ট্রপি বেশি হয়? ওই তো গ্যাস অবস্থায়, কিছুক্ষণ আগে তো বলছি, গ্যাস অবস্থায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ শুধুমাত্র গলানোতে এন্ট্রপি যেটাই করো ধনাত্মক, ঠিক আছে। এখন তুমি যদি চিন্তা করো যে তুমি জিনিসটাকে বরফে পরিণত করছো, অর্থাৎ তার তাপশক্তি কমায় দিছো, তাপশক্তি কমলেই তো সে বরফে পরিণত হবে, রাইট? তাহলে তো এন্ট্রপিটা ঋণাত্মক হয়। কিন্তু তুমি যে তাপশক্তি কমালা, সেই তাপশক্তিটা গেল কোথায়? পরিবেশে। সেই পরিবেশে সেটা গ্রহণ করলো, আলটিমেটলি এন্ট্রপি তার বেশি বাড়লো। ওকে, ওভারঅল ঘটনাতে এন্ট্রপি বাড়ে, সবসময় এন্ট্রপি ধনাত্মক। কিন্তু এখানে যদি বলতো যে আসলে বরফকে বরফে পরিণত করতে, তাহলে ওই সিঙ্গেল ইনসিডেন্টটাতে এন্ট্রপি অ্যাকচুয়ালি ঋণাত্মক, ঠিক আছে। বাট ওভারঅল চিন্তা করলে, পরিবেশটা সহ চিন্তা করলে, কারণ তাপ তো আদান প্রদান দুটাই ঘটতেছে, আমি যদি একটা আদান নিয়ে চিন্তা করি তাহলে এন্ট্রপি কমে, আর প্রদান নিয়ে চিন্তা করলে ধরো এন্ট্রপি বাড়তেছে। পরিবেশের ক্ষেত্রে চিন্তা করলে আর কি, পরিবেশে যদি প্রদান করে দিই তাহলে এন্ট্রপি বাড়ছে, অ্যান্ড দুইটা মিলিতভাবে ওভারঅল বাড়ে। আর ওভারঅল কেন বাড়ে? যে দুইটা আদান প্রদান তো ইকুয়াল, তাহলে কেন বাড়লো? এখন এই জিনিসটা যদি বুঝাইতে চাই তাহলে অযথা টাইম নষ্ট হবে। তো ছোট করে বলি যে দেখো, dQ1/T1 মাইনাস dQ2/T2, এটাই তো আমার ডিএস, তাই না? এইটা ধরো পরিবেশের, ঠিক আছে, পরিবেশ যে তাপটা গ্রহণ করছে ডিভাইড বাই পরিবেশের তাপমাত্রা। এটা হচ্ছে যে তাপটা ছাড়ছে পরিবেশে, তার তাপ যতটুকু ছাড়ছে, এটা হচ্ছে সেটার তাপমাত্রা। হ্যাঁ, এই T1 আর এই T2 এটা পরিবেশটা আসলে, মানে এটা যে ছাড়ছে সে, তাহলে এটা তার ছোট না? সে তাপমাত্রাটা যখন ছাড়লো তখন এই জিনিসটা আসলে ছোট। ওকে, সো এই জিনিসটা সবসময় বড় হয়, মানে এই দুইটা টি তো আর সমান না, পরিবেশ আর যে ছাড়তেছে তার দুইটা টি তো সমান না। সো দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা সবসময় বড় হয়, এই জিনিসটা সবসময় ছোট হয়। সো দ্যাট ইজ ওয়াই ওভারঅল এই জিনিসটা পজিটিভই থাকে। সো এটা যদি একটা নেগেটিভ এন্ট্রপি উদাহরণ হয়েও থাকে, দুইটা মিলিতভাবে আদান প্রদান মিলিতভাবে আবার এন্ট্রপিটা বাড়েই, ঠিক আছে। এন্ড কিভাবে বাড়ে জিনিসটা আরো ভালোভাবে নিচে থেকে বোঝার চেষ্টা করবা। ওকে, দরকার নেই না বুঝতে পারলে, কারণ আমিও ভালো করে বোঝানোর চেষ্টা করি নাই। যাই হোক, ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ রুদ্ধতাপে পরিবর্তন, সংঘটিত সমষ্ণ হলে সেখানে হচ্ছে আর রুদ্ধতাপে পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তন 0 হয়, কখনোই নেগেটিভ হবে না। 0 হতে পারে, অলওয়েজই বাড়ে, বাট কখনোই নেগেটিভ না, ঠিক আছে। কি বলে এখানে? ঠিক আছে। একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণ যুক্ত, তাপ অন্তরক মানে হচ্ছে এটা রুদ্ধতাপীয় সংগঠিত হবে, এখানে রুদ্ধতাপীয় সংগঠিত হবে। তাহলে প্রসারিত করা হয়েছে মানে তার তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে, 87-তে কি বলছে? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিভি এর অনুপাত মানে হচ্ছে গামা, সেটা হচ্ছে 1.41 বা 1.4 যেটাই হোক।
ঠিক আছে, পিভি হচ্ছে ধ্রুবক কোন সমীকরণে? পিভি ধ্রুবক কখন হয়? সমষ্ণতে। রুদ্ধতাপে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে ধ্রুবক। তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাণ গ্যাসকে সংকোচন প্রসারণ করা হয়। আচ্ছা, তাপমাত্রা স্থির মানে তো সমষ্ণ, তাই না? 88 ক, হ্যাঁ ঠিক আছে, 89 ক। পরের পেজে চলে আসে। এখন মহাবিশ্বের এন্ট্রপি সবসময়ই বাড়ছে। অনেকক্ষণ ধরে বোঝানো ট্রাই করছি যে কেন বাড়তেছে সবসময় বাড়ছে। আচ্ছা, 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত মানে রুদ্ধতাপ, ওটা বাদ। রুদ্ধতাপের সূত্র তুমি খাটাইতে পারবে না। দেখো, সিস্টেমের ওপর 500 জুল কাজ সম্পাদন করা হয়েছে, সিস্টেম কাজ করে নাই, মানে এটা হচ্ছে নেগেটিভ। সিস্টেম হতে 300 জুল তাপশক্তি বেরিয়ে গেছে, মানে সিস্টেম থেকে বের হয়ে গেছে, মানে হচ্ছে এটাও নেগেটিভ। এখন অন্তঃস্থ শক্তি পরিবর্তন বের করো। আচ্ছা, ডিকিউ ডিইউ প্লাস ডিডব্লিউ। অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে হচ্ছে ডিইউ বের করবো, তাহলে ডিকিউ মাইনাস ডিডব্লিউ, তাই না? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ হচ্ছে নেগেটিভ 500, আর এটা হচ্ছে নেগেটিভ, ও না, কাজ, এটা নেগেটিভ 300। ডিকিউ, এই যে ডিকিউ তাপশক্তি বেরিয়ে যায়, এটা হচ্ছে নেগেটিভ 300, আর এখানে নেগেটিভ, আর হচ্ছে এটা নেগেটিভ 500, তাই না? কাজ হচ্ছে নেগেটিভ 500, আস্তে আস্তে প্লাস 200। বুঝতে পারছো কোনটাকে নেগেটিভ কোনটা পজিটিভ ধরতে হবে? জিনিসটা আমি অনেক আগেই বলছি। সো একই জিনিস আমি বারবার পারতে চাচ্ছি না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় শক্তির সংরক্ষণ নীতি। ও, জানা যায় না, এত বড় কিন্তু আমি এটা খেয়াল করে নেই। যাই হোক, তোমরা পরীক্ষার হলে ওটা খেয়াল করবা না। সো এই জিনিসটা খেয়াল করতে হবে, জানা যায় না প্রবাহের অভিমুখ, এটা দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। দ্যাট ইজ ওয়াই রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি এগুলো আমরা দ্বিতীয় সূত্র থেকে কনসেপ্টটা জানতে পারি। ঠিক আছে, ওই দিকটা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া? গামা গুণ খাড়া, এটা আমরা জানি না। রুদ্ধতাপীয় লেখটা কিন্তু সমষ্ণ থেকে গামা গুণ খাড়া, তাহলে যার গামা বেশি সেটা। দেখো, মিথেন এটা তো বহু পারমাণবিক, অক্সিজেন এটা দ্বিপারমাণবিক 1.4, বহু পারমাণবিক মানে 1.3, হিলিয়াম মানে 1.6, আর এটাও তো বহু পারমাণবিক মানে 1.3। তাহলে খাড়া হবে সবচেয়ে হিলিয়ামের ক্ষেত্রে। সমষ্ট প্রক্রিয়া একটি সিলিন্ডারের মাথা। দেখো, এগুলো আমি আর করে দিতে চাচ্ছি না। ডিকিউ ডিইউ প্লাস ডিডব্লিউ। সমষ্ট মানে হচ্ছে ডিইউ মানে 0, তাই না? সমষ্ট মানে ডিইউ 0, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না, ডিইউ হচ্ছে 0। তাহলে ডিকিউ মানেই হচ্ছে ডিডব্লিউ। তাহলে 800 জুল কাজ সম্পাদন করছে, মানে সে 800 জুল তাপ আসলে শোষণ করছে। এখন যদি সম আয়তনে কাজটা হতো, তাহলে ডিডব্লিউ মানে 0। সম আয়তন মানে আয়তনের চেঞ্জ হয় নাই, তাহলে তো কোনো কাজই হয় নাই, তাহলে ডিকিউ হয়ে যেত ডিইউ। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে মান হচ্ছে, জিনিসটা বের করবা, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। 5 মানে 1, মানে ওদিকে 9 থেকে আসলো 9, ইকুয়ালস টু F মাইনাস 32। তাহলে F আসতেছে 32 প্লাস 9 41। ঠিক আছে, দেখো আপেক্ষিক তাপ S, গতিশক্তিটা তাপশক্তি রূপান্তরিত হয়েছে। গতিশক্তি কি বলতো? গতিশক্তি কি? গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার না? তাহলে এটা হচ্ছে ms ডেল থিটা। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ms ডেল থিটা। তাহলে আমার কি চাচ্ছে? গতিবেগটা চাচ্ছে। এই এম তো কাটা, তাহলে v2 s ডেল থিটা। এই যে 2 কে ওদিক নিয়ে গেছি, এন্ড এটা রুট ওভার 2s ডেল থিটা। শেষ। রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি প্রসারণ মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কমে 100 কম। ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয়। তাপ শক্তি আদান প্রদান শূন্য রুদ্ধতাপীয় ক্ষেত্রে, রুদ্ধতাপ। ঠিক আছে, কৃতকাজ আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হবে। আচ্ছা দেখো তো, কখন এই জিনিসটা ঘটবে আসলে? মানে
dq ইকুয়ালস টু du প্লাস dw। মানে এটা হচ্ছে জুলের সূত্রটা, তাই না? জুলের সূত্রটা কখন খাটবে এটাই তোমাকে জিজ্ঞাসা করছে। জুলের সূত্রটা কখন খাটবে? যখন এই ডিউ আসলে জিরো। কখন ডিউটা জিরো? সমষ্ণের ক্ষেত্রে। তখনই দেখো কাজ আয়তন পরিবর্তন, মানে আয়তন পরিবর্তন মানেই তো কাজ। আয়তন পরিবর্তনের সাথে সমানুপাতিক হবে সমষ্ণ প্রক্রিয়াতে। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু ভুল বুঝছি আসলে। দেখো, যেখানে চাইছিটা কি, কৃতকাজ আয়তন পরিবর্তনের সাথে কখন সমানুপাতিক হবে। কৃতকাজ মানে হচ্ছে ডিডাব্লিউ, মানে হচ্ছে পি ডেল ভি বা পিডিভি, যাই হোক, ওখানে যেহেতু ডি লিখছি তাহলে এটা হচ্ছে পিডিভি। এই পিডিভি মানে হচ্ছে এন আর ডি টি। হ্যাঁ, তো এই জিনিসটা আমার লাগবে না, আমার কাজ হচ্ছে এইটা, রাইট? তাহলে কৃতকাজ আয়তন পরিবর্তনের সাথে সমানুপাতিক কখন হবে? যখন এই পিটা স্থির, এই পিটা স্থির, তাহলে স্থির চাপে। বুঝতে পারছি? ডিডাব্লিউ কিন্তু পিডিভি, তাহলে ডিডাব্লিউ সমানুপাতিক ডিভি তখনই হবে যখন পিটা ধ্রুবক। আদর্শ গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না, সমষ্ণ পদ্ধতিতে তাপমাত্রা যদি সেম থাকে তাহলে অন্তস্থ শক্তি পরিবর্তন হবে না। ঠিক আছে? গ্যাসের রুদ্ধতাপ প্রসারণের শক্তির উৎস হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। প্রসারণ করতেছে, তাহলে অভ্যন্তরীণ শক্তিটা খরচ করে সে আসলে প্রসারণ হলো, সো তার অভ্যন্তরীণ শক্তি কমে গেল। ঠিক আছে? আচ্ছা, একটি হিমায়কের শীতল বস্তুর তাপমাত্রা 250 কেলভিন এবং বাহিরের গরম আবহাওয়ার তাপমাত্রা এটা। এত কিছু লাগবে না, আমি কিছু আগে বলছিলাম ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। ঠিক আছে, এত কিছু পরে লাগবে না। কিন্তু যদি অপসারিত তাপ, সরবরাহকৃত কাজ এসব বলতো, তখন হচ্ছে আমি আবার জাস্ট ওই ছোটটা ডিভাইড বাই বড়টা করে ফেলতাম। ওকে, না সরি, বড়টা মাইনাস ছোটটা করতাম। আচ্ছা, যাই হোক, তখন মানে অপসারিত মাইনাস সরবরাহিত কাজ করতাম। যাই হোক, ঠিক আছে। 105-এর কি ক দিছে না উত্তর? আচ্ছা, কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত করা যাবে তা জানা যায় তাপগতিবিদ্যার। কত অংশকে কাজে পরিণত করা যাবে? কত অংশকে কাজে পরিণত করা যাবে? তৃতীয় সূত্র বলে তো কিছুই নেই, তাই না? শূন্য প্রথম আর দ্বিতীয়। কত অংশকে কাজে পরিণত করা যাবে এটা আসলে দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। কারণ এনট্রপির যে ব্যাপারটা, এটা তো দ্বিতীয় সূত্রে আমরা আসলে জানতে পারতেছি যে তাপমাত্রা সবসময় উচ্চ থেকে নিম্নের দিকে যায়, রাইট? এনট্রপিকে বাড়ায়। তো এখন প্রথম সূত্র বলে যে কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে যাবে, কিছুটা কাজ করবে। মানে তুমি চাইলে আসলে যদি অভ্যন্তরীণ শক্তিকে মানে বাড়াইতে না চাও, যেমন সমষ্ণের ক্ষেত্রে, তাহলে তুমি সর্বোচ্চ কাজটাই তুমি পাবা, 100% দক্ষতা পাচ্ছ। কিন্তু দ্বিতীয় সূত্র এসে তোমাকে জিনিসটা বলতেছে যে না, তুমি 100% দক্ষতা কখনোই পারবা না। ঠিক আছে? এফিসিয়েন্সি ক্যান নট বি 100%। সেটা দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারতেছি। কারণ কিছুটা তাপ সবসময় লস হবে, কিছুটা না, বেশিরভাগ তাপই সবসময় লস হবে। তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। ওকে, সো এটা আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি। -10°C এবং 20°C উষ্ণতার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়ক সর্বোচ্চ কার্বক্ষৃত সহগ। আচ্ছা, হিমায়ক মানে ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। ছোট হচ্ছে -10 মানে হচ্ছে 263 ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট 20 মানে হচ্ছে 293 মাইনাস 263, বড় মাইনাস ছোট, তাহলে 263 ডিভাইডেড বাই 30। এটা কত আসতেছে? 3 8 24, 8 পয়েন্ট সামথিং আসতেছে। ঠিক আছে, 8 পয়েন্ট সামথিং আসতেছে। এখন আগের এডিশনে এই পর্যন্তই ছিল। এখন যেই কোশ্চেনগুলো এগুলো হচ্ছে নিউ এডিশনের কোশ্চেন। ঠিক আছে, চলো দেখি নিউ এডিশনে কি এমন অ্যাড করছে। T1 ও T2 তাপমাত্রা দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 ও U2। আচ্ছা, T1 বড় মানে U1 ও বড়, এটা বড়, তাপমাত্রা বাড়লে তো অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এখন বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুতে তাপীয় সাম্যাবস্থায় আসলে নিচের কোণ তাপীয় সাম্যাবস্থায় আসতেছে, তাহলে U1 কমে যাবে, U2 বেড়ে যাবে, রাইট? U1 হ্রাস, U2 বৃদ্ধি, U1 হ্রাস, U2 বৃদ্ধি। ওকে, কোনো তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন হলে, দেখো তো অর্ধেক তাপ বর্জন হলে অর্ধেকটা সে কাজে রূপান্তর করছে না, 50%।
কিছু জিনিস কমন সেন্স থেকেই করে ফেলা যায়, ঠিক আছে? তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের তাপমাত্রা অবশ্যই সেম, নইলে তারা তাপীয় সাম্যাবস্থা থাকবে না। এই জিনিস আমরা আগেও করছি। সেখানে অন্তঃস্থ শক্তিটাও রিলেটিভলি সেম, আসলে মানে এটার সাথে রিলেটেড করে অন্তঃস্থ শক্তিটাও সেম, বাট আগে তো তাপমাত্রাতে আসবে, আগে তো তাপমাত্রাটাই সেম হবে, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন 0 হয়, তাহলে ডিএস হচ্ছে 0। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে নতুন কোশ্চেন হিসেবে সবগুলো পুরাতনকে আবার ঢুকে দিচ্ছে, ঠিক আছে? সময়তন, তাই না? আর উত্তর আবার উল্টা দিছে নাকি? না, ঠিক আছে। নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ হচ্ছে ডিডাব্লিউ সমান, মানে ডিইউ হচ্ছে 0, ডিইউ 0 কখন হয়? সমষ্ণর ক্ষেত্রে ডিইউ 0, ডিইউ 0, ডিইউর ভ্যালু হচ্ছে f/2 nRD টি 0, মানে ডিটির ভ্যালু কি 0, মানে সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিবর্তন হলো, এই জিনিস তুমি পারবে না করতে, ঠিক আছে? তো এর আগেই বলছিলাম হাফ এম ভি স্কয়ার হচ্ছে এমএস ডেলটা, ডেলটা বের করতে হবে। ওই যে এখানে দিয়ে দিচ্ছে 11/2 এম ভি স্কয়ার, ভুল করে দিয়েছে, এটা হাফ এম ভি স্কয়ার হতো। আচ্ছা, যাই হোক। ওজোন গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ওজোন গ্যাস মানে হচ্ছে O3, মানে একটা বহু পারমাণবিক গ্যাস। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে তো সিপি, মানে তো সিপি স্থির চাপে। তাহলে সিপি এর ভ্যালুটা হচ্ছে গামা আর ডিভাইডেড বাই গামা -1, তাই না? আর গামা ওজোন গ্যাসের জন্য এটা হচ্ছে O3, মানে বহু পারমাণবিক। বহু পারমাণবিক মানে হচ্ছে 8/6, মানে হচ্ছে 1.3, 1.3 গুণ আর 8.314 ডিভাইড বাই 0.3। এই জিনিসটা তোমরা আসলে বের করতে পারবা কিনা জানি না, এখানে যেটা বের করছে 33.5, ঠিক আছে? যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিতই হলো না, তাহলে সম্পূর্ণটা সে কাজের পরিণত করছে, রাইট? তাপ বর্জিত হচ্ছে দেখেই তো আসলে আমার ওয়েস্টটা হচ্ছে, বর্জিত না হলে 100% সে কাজে পরিণত করছে। এই মনে হয় আগেও পাইছিলাম, তাই না? কারণ ব্যাখ্যা তো মনে হচ্ছে আগেও দিছি। একটি রেফ্রিজারেটরের শীতল তাপধারার থেকে গ্রহণ করে বর্জন করে, ভেরি গুড, গ্রহণ বর্জন। রেফ্রিজারেটর মানে ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, ছোট ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, হ্যাঁ, ঠিক আছে না? তাহলে এখানে 450, আর এখানে 600 থেকে 450 বাদ দিলে আসলে 150 আসে, মানে আস্তে আস্তে 3, আসতেছে 3, রাইট? ঠিক আছে। দেখো তো 125-এ কি বলে, একটি পরিবাহী তাপ সিলিন্ডারে কিছু আবদ্ধ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করা হয়েছে। ওকে, সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করা হয়েছে মানে তাপমাত্রা তো কোনো চেঞ্জ হচ্ছে না, বৃদ্ধি পায় না, তাপমাত্রা হ্রাস পায় না, সিস্টেম নিজে কাজ করে, তাপশক্তি স্থির থাকে, তাপশক্তিও স্থির থাকে না, তাপশক্তি স্থির থাকে হচ্ছে রুদ্ধতাপীয়তে। সিস্টেম নিজে কাজ করে মানে কি? সিস্টেম নিজে কাজ করবে কেন? ওটা তো রুদ্ধতাপের ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি আপনার স্থির থাকে। ও এই জন্য কি উমাকে উত্তর দিচ্ছে নাকি? তাই তো বলি, মানে এটা বোর্ডে আসলে ভুল উত্তর দেওয়া, মানে এটা তো বোর্ডে তো 5টা অপশন থাকে না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা থাকে, তো এখানে আসলে একটাও সঠিক না, সো কোনোটি না সঠিক না, এই জন্য ওরা আলাদা করে অ্যাড করছে। তাত্ত্বিকভাবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হলে কর্মদক্ষতা 100% হবে? দেখো তো 1 - Q2 ভাগ Q1 100% গুণ 100%। Q2 যদি 0 হয়, তাপ গ্রাহক মানে তো Q2, রাইট? এই Q2 যদি 0 হয় তাহলে 1 - 0 ইন্টু 100% মানে 100%, রাইট? তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা আমার 0 হইতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা 0 হইতে হবে। অথবা Q1 এর ভ্যালু কত হলে বলো তো আমার কর্মদক্ষতা 100% হবে? Q1 যদি অসীম হয় তাহলে 100%, ঠিক আছে? তাহলে 1 - 0, কারণ একটা জিনিস অসীম দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে সেটা 0-র কাছাকাছি যাবে, তাহলে 0ই হবে, 100% হচ্ছে। তাহলে তাপ উৎসকে আমার যদি অসীম আমি তাপমাত্রায় নিয়ে যাইতে পারি তাহলে 100% কর্মদক্ষতা হবে। আবার যদি তাপ গ্রাহককে যদি আমি 0 কেলভিনে নিয়ে আসতে পারি তাহলে 100% কর্মদক্ষতা হবে, যেই দুটার একটাও পসিবল না, একটাও প্র্যাকটিক্যাল না, ঠিক আছে? জাস্ট এর জন্য লিখছে তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি আমরা এই জিনিসটা করতে পারি, বাট প্র্যাকটিক্যালি আমরা পারি না, ঠিক আছে? নিচের কোন প্রক্রিয়ায় ডিকিউ হচ্ছে ডিডাব্লিউ এর সমান? কোন প্রক্রিয়া ডিকিউ ডিডাব্লিউ এর সমান হবে? ডিইউ যখন 0 সমষ্ণ,
ডিও যখন সমান, আচ্ছা উত্তরগুলো একটু মিলাই নিই লাস্টের দুটা। হ্যাঁ ঠিক আছে, খ 126-এর ঠিক আছে। এনট্রপি কিসের পরিমাণ নির্দেশ করে? বিশৃঙ্খলার পরিমাণ নির্দেশ করে। এসব কোনোটাই না। এই যে বিশৃঙ্খলা প্রকাশ করে, কোনোটাই না। তাহলে তাহলে কোনোটাই না। কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট একই জিনিসটা তোমাকে তখন মনে রাখতে বলছিলাম, -40। -40 এটা তুমি চাইলে বের করতে পারো, বাট এটা বের করা যাবে না। তুমি একটা মেডিকেল অ্যাসপিরেন্ট, এগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটাই যখন ইকুয়াল, মানে এই দুটাই যখন ইকুয়াল, তখন আলটিমেটলি -40 পাওয়া যায়। -40 পাওয়া যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ ও কাজ। একই কোশ্চেন আসলে বারবার এটা দিছে, দিয়ে হয়ে গেল নিউ এডিশন, তাই না? তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? 0তম সূত্র। একই কোশ্চেন তো, জাস্ট একটু দেখে যাই যে উত্তরগুলো ঠিক আছে কিনা। রেফ্রিজারেটর কম্প্রেসরের মধ্যে যে তরল গ্যাস থাকে, ও এটা আবার কেমিস্ট্রি কোশ্চেন দিয়ে দিচ্ছে তো। যে তরল গ্যাস থাকে সেটা ফ্রিয়ন, ওই যে সিএফসি গ্যাস। সিএফসিকে আমরা ফ্রিয়ন বলি না, সিএফসিকে কিন্তু আমরা ফ্রিয়ন বলি। এক মিনিট, সিএফসিকে কি আমরা ফ্রিয়ন বলি না? সিএফসির তোমরা নামগুলো বের করতে পারো, +90 দিয়ে যোগ দিয়ে, তারপর CHF এরকম করে। যাই হোক, সেই জিনিসটা আমরা এখানে শিখাবো না, ওটা কেমিস্ট্রি পড়া। আচ্ছা, একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, হ্যাঁ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাইছে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, সিস্টেমের অণুর গতিশক্তি, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সাথে এখানে তো কোনো সাথ নাই, কারণ সে তো আসলে তাপ শক্তি তো গ্রহণ করবে না, তাই না? সে তো তাপ শক্তি গ্রহণ করবে না, সে তো তাপ শক্তি গ্রহণ করবে না, সমান থাকে, গতিশক্তি সমানই থাকবে। কারণ সে যদি তাপ শক্তি গ্রহণ না করে, তাহলে আলটিমেটলি গতিশক্তি বাড়বে কি করে? পদার্থের এনট্রপি সবচেয়ে বেশি হয় গ্যাস, সবচেয়ে বেশি হয় গ্যাসে। দেখো তো, বায়ু মাধ্যমের শব্দ সঞ্চালন, এই যে এটা একটা সুন্দর কোশ্চেন, এটা আমরা এতক্ষণে পাই নাই। এটা রুদ্ধতাপীয়, এটা একদম ঠান্ডা মুখস্থ করতে হবে, ঠিক আছে? বায়ু মাধ্যমে তাহলে আমরা দুটো জিনিস পাইছি, বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন হচ্ছে রুদ্ধতাপীয়, আর গাড়ির টায়ার ঘুরে ঘুরে যাইতেছে সেটা হচ্ছে সম আয়তন, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা 50%, তাপগ্রাহকের তাপমাত্রা 27, কর্মদক্ষতা 60 করতে, এটা তুমি পারবা না করতে। বড় কোশ্চেন প্লাস ক্যালকুলেটর হলে সহজ হয় আর কি। এটাও লাগবে না, এটাতে এত বড় কোশ্চেন আরই লাগবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আগেই বাদ, কারণ এখানে গামার পাওয়ার টাওয়ার দিয়ে কাজ করতে হয়। তাহলে শেষ, তাই না? শেষ। তাহলে আমাদের তপন স্যারের দ্বিতীয় পেপারের ফার্স্ট চ্যাপ্টার শেষ, ঠিক আছে? তপন স্যার বলতেছি, ইসাক স্যার, আমি তপন স্যারের 10টা নিচ্ছি তো অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, ইসাক স্যারের সেকেন্ড পেপারের নিউ এডিশনের ফার্স্ট চ্যাপ্টার আমাদের ডান, ফার্স্ট চ্যাপ্টার ডান, তাপগতিবিদ্যা শেষ। অ্যান্ড এখানে সমস্যা নাই মনে হয়, জাস্ট আমরা দুইটা কি একটা মনে হয় ভুল উত্তর পাইছি, তাহলে বেশিরভাগই আমাদের শেষ হয়ে গেছে। অ্যান্ড এখানে কোনো প্রবলেমও নাই, যদি প্রবলেম থেকে থাকে তাহলে তো কমেন্টে জানাবাই। অ্যান্ড আশা করা যায় এই চ্যাপ্টার মোটামুটিভাবে খেয়ে ফেলতে পারছি, রাইট? ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।